আমরা সবাই জানি, দেখছি গণমাধ্যমে যে গত দীর্ঘদিন ধরে, আমি যদি বলি যে 25 দিন ধরে অনশন করছেন সোনাম ওয়াংচুক, এবং তারই যে একটি ক্ষোভ, তাকে হাসপাতালে তুলে নিয়ে যাওয়ার পর থেকে ক্ষোভটি আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখলাম যে বিদেশেও এটি নিয়ে বিক্ষোভ হচ্ছে, লন্ডনে, নিউ ইয়র্কে, এবং সবশেষ দেখলাম যে 5 দফা একটি দাবি তারা দিয়েছে। আমি সেই দাবিগুলো একটু উল্লেখ করতে চাই আলোচনা যাবার আগে। প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের সময় 4 দফা দাবি জানিয়েছিল বিরোধী দলগুলো। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সোমবারের সংসদ অভিযানের সময় পড়ুয়াদের উপর হামলাকারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার, পুলিশি অত্যাচারের দায় স্বীকার করে মোদী সরকারের ক্ষমা প্রার্থনা, সংসদে শাহের বিবৃতি। কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে সংসদের বাদল অধিবেশনে আলোচনা। মঙ্গলবার থানায় আটক থাকাকালীন রাহুলের পোস্ট করা ভিডিওতে উঠে আসে নতুন দাবি, অমিত শাহের ইস্তফা। আজকে আরেকটি ঘটনা আমি উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। আজকে সুপ্রিম কোর্টে একটি রিট করার ব্যাপারে তারা একটি ভিডিও দেখাতে চেয়েছিল, যে পুলিশ যে নির্যাতন চালিয়েছে সেই ভিডিওটি। বিচারপতি সরাসরি বলেছেন যে এসব ফালতু ভিডিও দেখার সময় আমাদের নেই, আমাদের সময় নষ্ট করবেন না। আপা, আপনার কাছে কি মনে হচ্ছে এই ধরনের যে সরকারের পক্ষ থেকে এক ধরনের মানে পাত্তা না দেওয়া? বিচারপতি তো আপনার সেই সূর্যকান্ত জি। তো সূর্যকান্তকে নিতে বিতর্ক আছে। যেরকম ওনার একটা, আমাদের শেখ হাসিনার মতো উনিও একটা কথা বলে ফেলেছেন যেটা সব তেলাচোরা, সেখান থেকেই তো আপনার মানে শুরু হলো আর কি, শুরুটা। এটা সাসপেক্ট করে যারা আপনার আন্দোলনে আছে যে সূর্যকান্ত নাকি আপনার রিটায়ার করার পরে উনি রাজ্যসভার সদস্য হতে চান। সুতরাং তারা একটা পলিটিক্যাল লিঙ্ক মনে করে যারা আন্দোলনে। এই ককরোচ পার্টির আন্দোলনটা, এটা আসলে এটা তো কোনো আপনার কোনো এস্টাবলিশ কোনো পলিটিক্যাল পার্টির আন্দোলন না। এটা হলো ইয়াং জেনারেশনের একটা আন্দোলন। প্রথমে শুরু হয়েছিল স্যাটায়ার দিয়ে, মানে আমাদেরকে তেলাপোকা ডেকেছে, আমরা তেলাপোকাই, এই যে আমাদের এখানে যেটা রাজাকার, হ্যাঁ আমি রাজাকার, সেরকম একটা অবস্থা আর কি। তো এই যে ইয়াং জেনারেশন, যেটা অ্যাম্বাসেডর সাহেবও বললেন, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সব জায়গায় কিন্তু আজকালকার যারা আপনার তরুণ, তারা কিন্তু অনেক খবর রাখে, হাতে মোবাইল, তাছাড়া তাদের ইন্টারনেটের উপর অগাধ জ্ঞান আছে। তারা কিন্তু সব খবর রাখে, সরকার কী করছে সেখান থেকে শুরু করে বাইরের দুনিয়ার সমস্ত খবর রাখে। আর এই আন্দোলনটা, ককরোচদের এই আন্দোলনটা আপনার অনেকটা আমাদের দেশের আন্দোলনের সঙ্গে, যে 24শে জুলাইয়ের আন্দোলনের সঙ্গে অনেক দিক থেকে মিল আছে। কারণ তারা কিন্তু প্রথমে শুরু করেছিল আপনার ওই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আর আপনার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, সংস্কার করা, এটা নিয়ে। কিন্তু আলটিমেটলি আপনার দেখা যাচ্ছে যে এই জিনিসটা এই রূপটা নিয়েছে এই কারণে, যেটা আমাদের দেশে হয়েছে, যে তাদের অনেক আপনার পুঞ্জীভূত ক্ষোভ। সরকার, আমাদের ইন্ডিয়ান সরকার বলেন, আমাদের যে সরকার ছিল, বর্তমান সরকারেরও একটু মনে রাখা উচিত, কারণ এই ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত হয়, জমে থাকে, একটা বালুজের স্তূপের মতো হয়, তারপর ওখানে একটা ম্যাচবাতির কাঠি দিলেই বিস্ফোরণ হয়। আপনার ইন্ডিয়ান যারা শিক্ষিত ছিলেন, তাদের আপনার চাকরি নেই। তারপরে আপনার তারা এটাও তারা খুব ভালো করে নোটিস করেছে যে ইন্ডিয়াতে একটা বিশাল প্রিভিলেজ ক্লাস তৈরি হয়েছে, এই যে আদানি আম্বানির গ্রুপ, এবং একটা ফাঁক, একটা ভীষণ গ্যাপ গরিব এবং বড়লোকের ভিতরে, অপরচুনিটির অভাব, তাদের চাকরি বাকরি নাই। তারপরে আপনার তারা বাংলাদেশ, ইন্ডিয়ার ডেমোক্রেসির যে আপনার দ্রুত পতন হচ্ছে, সেটাও তারা নোটিস করেছে, যে বিরোধী মতকে দমন করার একটা টেন্ডেন্সি। এবং এই জিনিসটাও আমার মনে হয় এটা ওইভাবে তারা প্রকাশ করে নাই, কিন্তু ইয়াং জেনারেশন কিন্তু এটা বুঝতে পেরেছে যে মোদী সরকার ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট সরকারে পরিণত হতে যাচ্ছে। কারণ ফ্যাসিস্টদের যে সমস্ত আপনার ক্ষমতা কুক্ষি করার যে সমস্ত মানে কার্যকলাপ, অনেকগুলি কিন্তু মোদী সরকার করে ফেলেছে। মিডিয়াকে কন্ট্রোল করে, ইন্টেলেকচুয়ালদের মধ্যে
পেনিট্রেশন আছে, অনেক ইন্টেলেকচুয়াল, সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। এটাকে গদি মিডিয়া বলে। তারপরে ইন্টেলেকচুয়ালরা যারা আপনার এটার মতবিরোধে, তার এই হিন্দুত্ববাদী যে রাজনীতি, তারপরে ইন্ডিয়াকে যে হিন্দু মুসলিম একটা ডিভিশন করেছে, এটা আমার মনে হয় ইয়াং জেনারেশন পছন্দ করে না, এক্সেপ্টিং যারা আপনার হিন্দুত্ববাদীর ওই যে RSS এই সমস্ত সংঘের আপনার সদস্য। দেখেন, এই প্রশ্নপত্র ফাঁকের মধ্যে দিয়ে তারা কিন্তু বলছে যে একটা কোটারি তৈরি করার চেষ্টা করছে, যেটা ফ্যাসিস্টরা সবসময় করে। আমাদের দেশে করা হয়েছিল, আমরা মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরাই চাকরি পাবে, বাকিরা সব রাজাকারের ছেলে মেয়ে। হিটলারের কিন্তু ব্রাউন শার্ট ছিল, মুসলিন গেলে বার্ডি ছিল, একটা কোটারি তৈরি করে। সেই কোটারিটা সেই সরকারকে রাখার জন্য যা করার তাই করে। এবং ওই আন্দোলনের মধ্যে কিছু কিছু ছেলেকে দেখা গেছে পুলিশের পোশাক নাই, কিন্তু ওদের হাতে লাঠি, এবং জিজ্ঞাসা করছে আন্দোলনকারীরা, তুম কোন হো, তুম কিধার সে আয়া, তো জবাব দিচ্ছে না, কিন্তু ওরা কিন্তু পুলিশের পোশাক পরে নাই। তো এই যে পুঞ্জীভূত রাগটা, তাদের ক্ষোভটা, যে ইন্ডিয়াকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, যে ইন্ডিয়ার একদিন একটা ইমেজ ছিল সারা দুনিয়াতে, যে ইন্ডিয়া একটা সহনশীল জাতি, এখানে যুগ যুগ থেকে বিভিন্ন ধর্মের লোকেরা এখানে এসেছে, থেকেছে শান্তিপূর্ণভাবে এক অন্যের পাশে। সেইখানে আপনার ইন্ডিয়ার ইমেজটা কোথায় নিয়ে গেছে আজকে চিন্তা করেন। প্রত্যেক দিন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আজকাল আইটির যুগে প্রত্যেক দিন দেখছে যে তারা মসজিদ ভাঙছে, তারা খ্রিস্টানদের চার্চ ভেঙে দিচ্ছে, তারা আপনার মাইনরিটি দিয়ে বাড়িঘর ভেঙে ফেলছে। তো ইন্ডিয়া এখন আপনার ইন্ডিয়ার যে আপনার একটা ইন্টারন্যাশনাল ইমেজ, সেটা কিন্তু একদম তলানির দিকে ঠেকেছে। আপনি দেখেন, এই যে ইরানের এত বড় যুদ্ধ হচ্ছে যে আমেরিকার সঙ্গে, এখানে কিন্তু ইন্ডিয়াকে কেউ ডাকে নাই যে তুমি আসো। একটা বিগ পাওয়ার স্ট্যাটাস মানে কি, আপনাকে মানে পাড়ার মাতব্বর কিন্তু লোকে ডাকে যে আপনি আসেন, আপনাকে আমরা চাই। তো এইগুলির থেকে একটা বিরাট ক্ষোভ থেকে এই আন্দোলনটা এই রূপটা নিয়েছে বলে আমার মনে হয়। জি।